নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আমরা তামিলনাড়ু রাজ্যে যে স্পেশাল টেটটা হয়েছিল পেপার 1 এবং পেপার 2, অর্থাৎ কর্মরত শিক্ষকদের জন্য সম্পূর্ণ ভিন্ন একটা টেট নেওয়া হয় তামিলনাড়ু রাজ্যে, তার কিছুটা অংশ কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। সেটা পার্ট 1 দেখবেন, আপনারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পাবেন, অথবা আপনারা এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেখানে পার্ট 1টা রয়েছে, সেখানে অঙ্কগুলো করানো হয়েছিল। আর আজকে আমরা যে অঙ্কগুলো বাকি রয়েছে, অনেক অঙ্কই বাকি রয়েছে, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই যে তামিলনাড়ু টেটে অঙ্কটা ঠিক কি কোয়ালিটির এসেছিল। চলুন শুরু করি। প্রথম যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, এ কোয়াড্রিল্যাটারাল ইন হুইচ এ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল ইজ, মানে যে চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলা হয়? এ প্যারালেলোগ্রাম, বি ট্র্যাপিজিয়াম, সি রম্বাস, ডি রেক্ট্যাঙ্গেল। প্রথম প্রশ্ন হচ্ছে এটা, আর এটার সঠিক উত্তর কি সেটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দিন, এবং টোটাল স্কোরটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন এই ভিডিওর শেষে। এই হচ্ছে ট্র্যাপিজিয়াম। এই যে বাহুটা আমি দুটো মার্ক করলাম, এই বাহু দুটো কিন্তু প্যারালাল, অর্থাৎ এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সেটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের। তাহলে ট্র্যাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। দেখুন, ট্র্যাপিজিয়ামের যেমন এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল বা প্যারালাল ছিল, ঠিক সেরকম প্যারালেলোগ্রাম বা যাকে বলা হয় সামান্তরিক, তার দু জোড়া বিপরীত বাহুই কিন্তু সমান্তরাল। ঠিক একই রকম ভাবে রম্বসেরও দু জোড়া বিপরীত বাহুই কিন্তু সমান্তরাল। আবার রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, তারও কিন্তু দু জোড়া বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে এই বিষয়টাও আমাদের জানা থাকলো। এবার দেখুন পরের প্রশ্নটা কি এসেছিল। পরের প্রশ্নটা দেখুন, টোটাল নাম্বার অফ ডায়াগোনালস ইন আ কিউব আর, মানে একটা ঘনকের মোট কর্ণের সংখ্যা। ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, কর্ণের সংখ্যা কত? একটা ঘনক, ধরুন আমরা যে ঘরটায় আছি সেই ঘরটা যদি আমরা চারপাশটা দেখি, তাহলে সেই ঘনকের 3D ভিউটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাবো। ধরুন এই যে ছবিটা আঁকা রয়েছে, এটা একটা কিউব বা বাংলায় যাকে বলা হচ্ছে ঘনক। তাহলে এর বলা হয়েছে যে টোটাল নাম্বার অফ ডায়াগোনাল, এর মোট কতগুলো কর্ণ রয়েছে। আমরা দেখব প্রথমে এর উপরিতলে কতগুলো কর্ণ রয়েছে, মানে ফেসগুলো। এইখানে একটা, এই একটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আবার এই সাইডে যেটা রয়েছে সাতটা আটটা নটা দশটা, নিচে একটা 11 12। অ্যাকচুয়ালি এটা 2D ছবি বলে আমাদের একটু বুঝতে অসুবিধা হবে। আমরা যদি নিজেদের ঘরটাকে কল্পনা করি তাহলে কিন্তু খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক ওপরের যে ছাদটা, তার পাশের দেওয়ালগুলো একটা কর্নারের সাথে আরেকটা কর্নারকে জয়েন যদি করি, তাহলে দেখতে পাবো যে আমাদের 6টা তল রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 6টা তলে দুটো করে কর্ণ নিয়ে মোট 12টা কর্ণ হচ্ছে আমাদের এই ফেসগুলোয়। আর যদি আমরা ভেতরে ভেতরে কর্ণগুলোকে টানি, ধরুন একটা কর্নার থেকে, আমি আরেকটা ছবি আঁকি তাহলে সুবিধা হবে। ধরুন এই কর্নার থেকে জাস্ট ভেতরে ভেতরে কল্পনা করুন যে একটা কর্নার থেকে আরেকটা কর্নার পর্যন্ত, একটা কর্নার থেকে আরেকটা কর্নার পর্যন্ত এই ওপরের ফেসগুলো, যে ফেসগুলো, যে সারফেসটা রয়েছে উপরি তলগুলো, এগুলোকে বলা হয় ফেস ডায়াগোনাল। আর ভেতরে ভেতরে যে কর্ণগুলো রয়েছে তাকে বলা হয় স্পেস ডায়াগোনাল।
স্পেস ডায়াগোনাল কিরকম, যে একদম ভেতর দিয়ে, ধরুন এই কর্নার একটা ঘর, তার একটা কর্নার থেকে তার অপোজিট কর্নার পর্যন্ত। এটা অ্যাকচুয়ালি ছবিতে এঁকে বোঝানো সম্ভব নয়। আপনারা নিজের ঘরটাকে কল্পনা যদি করি, আমরা যদি নিজের ঘরটাকে কল্পনা করি, তাহলে বুঝতে পারবো যে ঠিক ঘরের অপোজিট কর্নারগুলোকে আমরা যদি একটার সাথে একটাকে মেলাই, তাহলে দেখতে পাবো আরো 4টে আমাদের স্পেস ডায়াগোনাল বেরোবে। তাহলে মোট 12+4 মানে 16টা কর্ণ কিন্তু আমরা খুঁজে পাবো একটি ঘনকের ক্ষেত্রে বা কিউবের ক্ষেত্রে। এটা অ্যাকচুয়ালি একটি 3D ঘনক বা 3D ঘরকে কল্পনা করলে আমরা আরো ভালোভাবে বিষয়টা চোখের সামনে দেখতে পাবো। পরের অঙ্কটা দেখুন, দুটো স্টেটমেন্ট রয়েছে। স্টেটমেন্ট 1, ইউনিট স্কোয়ারস ইন এ 6 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার রেক্ট্যাঙ্গেল ইজ 12। স্টেটমেন্ট 2, ইউনিট স্কোয়ারস in a 4 centimeter square is 8, which is correct? মানে 6 × 2 সেন্টিমিটার আয়তক্ষেত্রের 1 সেন্টিমিটার বর্গের সংখ্যা 12। আর সেকেন্ড স্টেটমেন্টে রয়েছে 4 সেন্টিমিটার বর্গক্ষেত্রের সংখ্যা 8টা। ইউনিট স্কোয়ার মানে দৈর্ঘ্য প্রস্থ 1 সেন্টিমিটার করে, 1 সেন্টিমিটার করে, মানে যে স্কোয়ারটা রয়েছে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে, তাকেই বলা হচ্ছে ইউনিট স্কোয়ার। এখন দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক, এই হচ্ছে অঙ্ক। ইউনিট স্কোয়ার মানে এরকম একটা ছোট বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে। তাহলে প্রতিটি আকৃতির ভেতরে এরকম সাইজের বর্গক্ষেত্র কতগুলো আটবে সেটাই আমাদেরকে বের করতে হবে। অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে তার এরিয়া, যতগুলো আটবে সেটাই হচ্ছে তার এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে প্রথমটাতে কি বলেছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, মানে স্টেটমেন্ট 1-এ যে আয়তক্ষেত্র রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার আর প্রস্থ 2 সেন্টিমিটার। তাহলে এর এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে 6 × 2 মানে 12 বর্গ সেন্টিমিটার। তাহলে এই আয়তক্ষেত্রটার ভেতরে 1 × 1 এই মাপের ইউনিট স্কোয়ার কতগুলো আটবে? 1 × 1 এই মাপের 12টা ইউনিট স্কোয়ার আটবে। মানে এরকম একটা আয়তক্ষেত্র যার ভেতরে 1 ইউনিট স্কোয়ার, 1 সাইজের ইউনিট স্কোয়ার দেখুন কতগুলো আছে। একটা ইউনিট স্কোয়ার, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। তাহলে মোট 12টা ইউনিট স্কোয়ার আছে এর ভেতরে। তাহলে স্টেটমেন্ট 1 কারেক্ট। স্টেটমেন্ট 1 যেটা সেটা ঠিক। এবার আমরা দেখবো স্টেটমেন্ট 2টা কি বলছে। এইবার স্টেটমেন্ট 2-তে বলছে যে বর্গক্ষেত্রটা রয়েছে তার বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল বা এরিয়া কত? 4 × 4 মানে 16 সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু এখানে বলা হয়েছে বর্গক্ষেত্রের সংখ্যা 8টা হবে, অথচ এর এরিয়া বেরোচ্ছে 16 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে যে স্টেটমেন্ট 2টা রয়েছে, স্টেটমেন্ট 2 এটা, আর এটা হচ্ছে স্টেটমেন্ট 1। তাহলে স্টেটমেন্ট 2টা যেটা রয়েছে সেটা ইনকারেক্ট। তাহলে সঠিক উত্তরটা হবে অনলি 1, অর্থাৎ নাম্বার সি, অনলি 1 কারেক্ট, যেখানে 12টা স্কোয়ারের ইউনিট স্কোয়ার থাকতে পারে যে আয়তক্ষেত্রটার মধ্যে। পরের অঙ্কটা দেখুন, এখানে বলা হচ্ছে যে নিচের কোন স্টেটমেন্টটা ভুল সেটা চিহ্নিত করতে। চলুন প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা একবার করে দেখে নিই। এখানে স্টেটমেন্টগুলো আগে কি সেটা দেখে নিই চলুন। 0 ইজ অ্যান ইভেন নাম্বার, 0 একটা জোড় সংখ্যা। নাম্বার বি, 6 ইজ আ পারফেক্ট নাম্বার, 6 একটা পূর্ণ সংখ্যা বা পারফেক্ট নাম্বার যাই বলুন।
নাম্বার সি, দ্য টোটাল নাম্বার অফ প্রাইমস ফ্রম 1 to 100 ইজ 25, মানে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। নাম্বার ডি, 1 ইজ আইদার প্রাইম অর কম্পোজিট, এক হচ্ছে মৌলিক নয় যৌগিক। এখানে কোন স্টেটমেন্টটা ভুল সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এক্সপ্লেন করতে হবে। মানে এক্সপ্লেন মানে আমাদেরকে খুঁজে দেখতে হবে যে কোনটা ভুল। প্রথম যে অপশানটা রয়েছে দেখুন, 0 ইজ অ্যান ইভেন নাম্বার। প্রথম অপশানটা, 0 ইজ অ্যান ইভেন নাম্বার। আচ্ছা, ইভেন নাম্বার মানে আমরা কি জানি? ইভেন নাম্বার মানে আমরা জানি যে নাম্বারকে যদি 2 দিয়ে ডিভাইড করা যায়, কোনো নাম্বারকে যদি 2 দিয়ে ডিভাইড করা যায়, যদি সম্পূর্ণভাবে সেই ডিভিশনটা হয়ে যায়, ভাগ হয়ে যায়, কোনো ভাগশেষ বা রিমাইন্ডার থাকে না, তখন সেই সংখ্যাটা কিন্তু পুরোপুরি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা হয়। তাহলে এখন যদি আমরা 0কে 2 দিয়ে ভাগ করি তাহলে পুরো 0 হচ্ছে, তাহলে অবশ্যই এটা ইভেন নাম্বার। এই স্টেটমেন্টটা ঠিক, তাহলে এটা নিয়ে আমাদের ভাবতে হবে না। প্রথম স্টেটমেন্টটা আমাদের ঠিক হয়ে গেল। এরপর পরের স্টেটমেন্টটা আমরা দেখব, 6 ইজ আ পারফেক্ট নাম্বার। পরের স্টেটমেন্টে আছে 6 পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার হচ্ছে যে নাম্বারগুলোকে আমরা ফ্যাক্টরে ভাগ করব। ধরুন এর যতগুলো ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টরগুলোকে যোগ করব শুধুমাত্র সেই সংখ্যাটা বাদে। অর্থাৎ এখানে 6কে বাদ দিয়ে দেবো। 6কে বাদ দিয়ে তার ফ্যাক্টর কি হয়, 1 2 3, এই যে 3টে ফ্যাক্টর, এদেরকে যদি আমরা যোগ করি তাহলে দেখব সেই সংখ্যাটাই পাচ্ছি। মানে যে সংখ্যাটার ফ্যাক্টরগুলোকে তাকে নিজেকে বাদ দিয়ে যদি যোগ করা যায়, যোগ করার পরে যোগফলটা যদি সেই সংখ্যাটাই ফিরে আসে, তাহলে সেই সংখ্যাটাকে পারফেক্ট নাম্বার বলা হবে। এক্ষেত্রে দেখুন 6কে তার ফ্যাক্টরগুলোকে যদি যোগ করে দিই তাহলে দেখবো সেই 6 নাম্বারটাই কিন্তু আমরা পাচ্ছি। 6কে যোগ করলে হবে না, সেই সংখ্যাটাকে বাদ দিয়ে তার ফ্যাক্টরগুলোকে যোগ করছি, তাহলে সেই সংখ্যাটাকে আমরা ঘুরে পাচ্ছি। তাহলে এটা অবশ্যই পারফেক্ট নাম্বার, তাই স্টেটমেন্ট বিও কিন্তু কারেক্ট। এবার দেখবো স্টেটমেন্ট সি যেটা রয়েছে সেটা ঠিক না ভুল। এখানে বলেছে, নাম্বার সিতে বলেছে 1 to 100 টোটাল প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার রয়েছে 25টা। এটাও আমরা যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে দেখবো এটাও ঠিক, সঠিক। তাহলে বাকি থাকলো যেটা, সেটা হচ্ছে 1 আইদার প্রাইম অর কম্পোজিট। আমরা প্রত্যেকে জানি যে প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা হচ্ছে তার কেবলমাত্র দুটোই উৎপাদক বা ফ্যাক্টর থাকবে, সে নিজে এবং এক। আমরা যদি এককে কল্পনা করি, এককে নিয়ে ভাবি, তাহলে দেখব যে একের তো শুধুমাত্র একটাই ফ্যাক্টর, এর তো এক ছাড়া আর কোনো ফ্যাক্টরই নেই। তাহলে এটা প্রাইম নাম্বারের যে ক্রাইটেরিয়াটা সেটাও ফুলফিল করছে না। আর কম্পোজিট নাম্বারের ক্ষেত্রে আমরা কি দেখি, জানি যে কম্পোজিট নাম্বারের ক্ষেত্রে এক এবং সেই ফ্যাক্টরটা ছাড়া, সেই সংখ্যা তার নিজেকে ছাড়াও একাধিক ফ্যাক্টর কিন্তু থাকতে পারে। তাহলে একের তো তাকে ছাড়া আর কোনো ফ্যাক্টরই নেই, একাধিক তো দূরের কথা। তাহলে এই ক্রাইটেরিয়াও ফুলফিল হচ্ছে না, অর্থাৎ কম্পোজিট নাম্বারের ক্রাইটেরিয়াও কিন্তু ফুলফিল হচ্ছে না। তাহলে আমরা এই এককে একটা ইউনিক নাম্বার হিসেবে ট্রিট করতে পারি, একে না প্রাইম বলতে পারি না কম্পোজিট বলতে পারি। তাহলে এই ডি যে অপশনটা সেটাই আমাদের সঠিক উত্তর। মানে এই স্টেটমেন্টটা এখানে ভুল, প্রশ্নে যেটা দেওয়া রয়েছে 1 ইজ আইদার প্রাইম অর কম্পোজিট, এক হয় মৌলিক নয় যৌগিক। এই স্টেটমেন্টটা ভুল, এক মৌলিকও না এক যৌগিকও না, এককে আমরা একটা ইউনিক নাম্বার হিসেবে ট্রিট করব। এবার পরের অঙ্কটা দেখুন, অ্যাড 3 টু এ নাম্বার, মাল্টিপ্লাই বাই 7, subtract 13, divide by 5, answer is 24, find the number। মানে একটা সংখ্যার সাথে 3 যোগ করে, 7 দিয়ে গুণ করে, 13 বিয়োগ করে, 5 দিয়ে ভাগ করলে উত্তর 24 হয়। তাহলে সংখ্যাটা কত? অপশানগুলো আছে 14, 19, 15, 16। কোনটা সঠিক উত্তর হবে?
আপনারা চট করে ক্যালকুলেশন করুন, আর আমি উত্তরটা খোঁজার চেষ্টা করছি। এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো সাধারণত ব্যাক ক্যালকুলেশন করতে হয়, এবং যে কাজটা করতে বলেছে, যদি যোগ করতে বলে আমরা ঠিক তার অপোজিট কাজটা করব, বিয়োগ। যদি গুণ করতে বলে আমরা তার অপোজিট ভাগ করব। এই পদ্ধতিতে যদি আমরা করি খুব সহজেই কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে, এবং সব সময় মনে রাখতে হবে একদম শেষ থেকে আমরা অঙ্কটা শুরু করব, তাহলে সঠিক সংখ্যাটা বেরিয়ে যাবে। দেখুন প্রথমে কি বলা হয়েছে, যে সংখ্যাটার শেষে আমরা রেজাল্টটা পাচ্ছি 24, আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 24। এখন শেষে কি কাজ করা হয়েছে, 5 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে 5 দিয়ে ভাগ মানে আমি কি বলেছি, আমরা ঠিক অপোজিট অপারেশন করব, মানে ভাগের অপোজিট গুণ, মানে 5 দিয়ে গুণ করব। প্রথম কাজ এটা দিয়ে শেষ হয়েছিল, আমরা শুরু করব এইটা দিয়ে। 24 ইন্টু 5 120, মানে 120, 120। তারপর কি হয়েছে, মানে আমরা শেষ থেকে শুরুতে যাচ্ছি। তারপর কি হলো, 13 বিয়োগ করা হলো, মানে আমরা এর সাথে 13 যোগ করব। তাহলে সংখ্যাটা দাঁড়ায় 133। তারপর কি হলো, 7 দিয়ে গুণ করা হলো, একে আমরা 7 দিয়ে ভাগ করব। যেহেতু গুণ করা হয়েছিল আমরা ভাগ করব, তাহলে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে সংখ্যাটা দাঁড়ায় 19। এরপরে কি করছে, 3 যোগ করা হলো, একদম প্রথমে আমরা পৌঁছে গেলাম। এবার 3 যোগ মানে 3 বিয়োগ করব, তাহলে আনসারটা হয় 16। তাহলে সঠিক উত্তরটা হবে নাম্বার ডি। আশা করি এই ট্রিকটা আমরা বোঝাতে পারলাম বিষয়টা। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা শেষ থেকে শুরু করব, আর যে কাজটা করতে বলবে, যোগ করতে বললে বিয়োগ করব, ভাগ করতে বললে গুণ করব। আমরা কিন্তু ঠিক এই পদ্ধতি অবলম্বন করলে সঠিক উত্তরটা পেয়ে যাব। এরপরে যে অঙ্কটা আপনারা দেখবেন, এটা কিন্তু একটা দুর্দান্ত ফাঁদ পাতা অঙ্ক, এবং খুব ইন্টারেস্টিং অঙ্কটা। দেখুন একবার, দ্য নাম্বার অফ ইভেন প্রাইম নাম্বারস। খুব ভালো করে দেখুন, ইভেন প্রাইম নাম্বার, ইভেন প্রাইম নাম্বার বিটুইন 1 to 50, 1 থেকে 50-এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা। জোড় মৌলিক সংখ্যা কতগুলো, একটা না 25টি না 15টা না দুটো, কোনটা? যারা উত্তর করবেন ভিডিওটা পজ করে চট করে উত্তর দিয়ে দিন, আর যারা বিশ্লেষণটা শুনবেন তাদের জন্য আমি চেষ্টা করছি সেটার বিশ্লেষণ করতে। দেখুন, জোড়, এই সংখ্যাটার কোনো সংখ্যার জোড় কখন হয়, আমরা একটু আগে কিন্তু এ নিয়ে একটা ছোট্ট কথা বলেছিলাম, যে জোড় মানে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, পুরোপুরি ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না। আর মৌলিক সংখ্যা যার উৎপাদক বা ফ্যাক্টর, যার ফ্যাক্টর শুধুমাত্র 1 এবং সেই সংখ্যাটা নিচে, এটা হচ্ছে মৌলিক সংখ্যার নিয়ম। এখন দেখা যাচ্ছে 2 সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, ভাগফল 1, ভাগশেষ 0। তার মানে 2 দিয়ে ভাগ যায়, তার মানে আমি একে বলতে পারি এটা একটা জোড় সংখ্যা। আবার 2 এর ক্ষেত্রে আমরা যদি ফ্যাক্টর দেখি, এর দুটোই ফ্যাক্টর, 1 এবং সেই সংখ্যাটা নিজে, এছাড়া কিন্তু আর কোনো রকম এর ফ্যাক্টর নেই। তাহলে 2 সংখ্যাটা আরেক দিকে প্রাইম বা মৌলিক, তার মানে 2 সংখ্যাটা জোড় মৌলিক সংখ্যা, ইভেন প্রাইম নাম্বার। এই 2 এর মতো কিন্তু পৃথিবীতে আমরা আর কোনো সংখ্যা পাবো না। আমরা যদি প্রত্যেকটা সংখ্যাকেই এভাবে টেস্ট করতে করতে যাই তাহলে দেখব 2 এর মতো আর কোনো সংখ্যাই পাবো না। তাহলে যে নাম্বার সিস্টেম রয়েছে, যত নাম্বার রয়েছে পৃথিবীতে, সেই নাম্বারগুলোর মধ্যে একমাত্র 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 50-এর মধ্যে জিজ্ঞেস করুক আর 1 থেকে 1 লক্ষের মধ্যে জিজ্ঞেস করুক, শুধুমাত্র একটি সংখ্যাই হচ্ছে জোড় মৌলিক সংখ্যা, আর সেটা হচ্ছে
2 ইভেন প্রাইম নাম্বার। আর 1কে তো আমরা এই জোড় বিজোড় বা এরকম যৌগিক মৌলিক কোনো কিছুর মধ্যেই আনবো না। 1 সম্পূর্ণ ভিন্ন একটা স্বাধীন সংখ্যা, একটা ইউনিক নাম্বার, সেটা আমরা এর আগেই আলোচনা করলাম। তাই এই অঙ্কটা কিন্তু খুব একটা স্পেশাল অঙ্ক, এটা অনেকটা কনফিউজ করে দেওয়ার মতো একটা ফাঁদে পাতা অঙ্ক একটা। এই ইভেন প্রাইম এই কথাটাই খুব পাজলিং কিন্তু। তো যাই হোক, এই হচ্ছে এর বিশ্লেষণ। তাহলে একটা নতুন বিষয় কিন্তু আমাদের অনেকেরই জানা হলো। এরপরের অঙ্কটা দেখুন। এই প্রশ্নেও কিন্তু একটা ছোট্ট ট্রিক আছে এবং খুব ভালো করে গুরুত্ব দিয়ে একটা বিষয় নজর করার ব্যাপার রয়েছে এখানে। দেখুন, টেম্পারেচার ড্রপড 42 ডিগ্রি সেন্টিগ্রেড ইউনিফর্মলি ওভার 6 আওয়ার্স। হাউ মাচ ডিড ইট ড্রপ ইচ আওয়ার? 6 ঘন্টায় সমানভাবে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড কমলো, প্রতি ঘন্টায় কতটা কমলো? খুব ভালোভাবে প্রশ্নটা দেখুন। এখানে একটা কথা রয়েছে যে টেম্পারেচার ড্রপড 42 ডিগ্রি সেন্টিগ্রেড ইউনিফর্মলি। ইউনিফর্মলি মানে সমান হারে কমেছে। কতক্ষণে? 6 ঘন্টা ধরে সমানভাবে টেম্পারেচার ফল করেছে, টেম্পারেচার কমেছে। তাহলে এই ইউনিফর্মলি এই কথাটাতে আমাদেরকে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। ইউনিফর্মলি মানে সমানভাবে বা সমান হারে, মানে কোনো ঘন্টায় কম বেশি কমে গেল, কোনো ঘন্টায় বেড়ে গেল, এরকম কিন্তু নয়, একইভাবে কমেছে। সেক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে যে 1 ঘন্টায় প্রতি ঘন্টায় কতটা কমলো। তাহলে সমানভাবে যদি কমে থাকে তাহলে তো পরিষ্কার হিসাব, ঐকিক নিয়মের হিসাব 42 ডিগ্রি 7 ডিগ্রি সেন্টিগ্রেড পার আওয়ার, প্রত্যেক ঘন্টায় 7 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমেছে। তাহলে পুরো অঙ্কটার মধ্যে কিন্তু একটা জায়গাতেই বিষয়টা লুকিয়ে আছে, ইউনিফর্মলি। এরপরের যে অঙ্কটা সেটা একবার দেখুন। এখানে দুটো লিস্ট দেওয়া হয়েছে ওজনের, লিস্ট 1 এবং লিস্ট 2। দুটোকে ম্যাচ করতে বলছে, মানে কোনটার সাথে কোনটা ঠিকঠাক হবে। এতে রয়েছে 1 টন, বিতে রয়েছে 1 কুইন্টাল, সিতে রয়েছে 1 সভরেইন, ডিতে রয়েছে 1 কেজি। আর এগুলোর সাথে এখানে কোন পরিমাপগুলো মিলবে সেটা আমাদেরকে লিখতে হবে। 1-এর রয়েছে 8 গ্রামস, 2-এ রয়েছে 1000 গ্রাম, 3-এ রয়েছে 1000 কেজি, 4-এ রয়েছে 100 কেজি। এখন আমরা তো প্রত্যেকটা যে ইউনিট, ওজনের যে ইউনিট, টন, কুইন্টাল, কেজি, এই সবগুলো সম্বন্ধেই পরিচিত। খুব সচরাচর আমরা এই সভরেন কথাটা কিন্তু শুনি না। এই সভরেন কথাটার মানেটা হচ্ছে, এগুলো সাধারণত কোথায় ইউজ হয়? এই সভরেন কথাটা ইউজ হয় সোনার দোকানে। সোনার দোকানে ওজন মাপতে, এই সোনার ওজন মাপতে ট্রেডিশনালি বিশেষ করে ভারতে এই সভরেন এককটার ইউজ করা হয়। 1 সভরেন মানে 8 গ্রাম। 8 গ্রাম, এটাই হচ্ছে এই অঙ্কটার মূল বিষয়, যে আমরা সভরেন মানে 1 সভরেনের মান কতটা সেটা যেন আমরা এখানে সঠিকভাবে চিহ্নিত করতে পারি। এই পুরো বিষয়টা কিন্তু একটাই বিষয়, এই সভরেনের মানটা আমরা জানি কি জানি না। তারপরে যেমন এটা প্রত্যেকেই জানি যে 1 কেজি, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, মানে ডি এর সাথে নাম্বার 2, 1000 গ্রাম। এগুলো আমাদেরকে ইয়ে করার কিছু নেই। 1 কুইন্টাল, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। 1 টন, 1 টন মানে 1000 কেজি। তাহলে এগুলো আমরা প্রত্যেকে জানি। সভরেন ইউনিটটাই আমাদের কাছে জাস্ট নতুন। আর এই 1 সভরেন মানে 8 গ্রাম, আর এটা সাধারণত সোনার দোকানে সোনা মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয় ভারতবর্ষে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকবে, এখনও বেশ কয়েকটা অঙ্ক বাকি আছে। তামিলনাড়ুর এই স্পেশাল টেটে যে অঙ্কগুলো এসেছিল সেগুলো আমরা প্র্যাকটিস করব নিজেদের প্রস্তুতির স্বার্থে, এবং আমি আশা করব আমরা প্রত্যেকেই ঠিক সমান একাগ্রতা নিয়েই এগোচ্ছি, আমাদের প্রস্তুতিটাকে আরও বেশি দৃঢ় করছি যত দিন এগোচ্ছে। কারণ সিটেটের কিন্তু আর বেশি দেরি নেই, আর মাত্র হাতে 1 মাস। তাই প্রস্তুতি জারি রাখুন, এবং ঠিক এভাবেই আমরা প্রতিদিন ভিডিও নিয়ে আসব, এবং নতুন নতুন টপিকগুলো, আরও এমসিকিউ, আরও বেশি মক টেস্ট আগামী ভিডিওতে আপনাদের জন্য থাকছে। তাহলে বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।
অনেক ধন্যবাদ।